ধরুন এক রাতে হঠাৎ জরুরি সংবাদ আসলো, শহরের অনেক মানুষ খুব শীঘ্রই শহর ছাড়ার মানসিক প্রস্তুতি নিতে হবে। ভাবছেন কোনো থ্রিলার সিনেমার ডায়লগ বলছি? না, দুঃখের বিষয় হলো এটি কল্পকাহিনী নয়। জাতীয় সংসদের একজন প্রভাবশালী হুইপ সাম্প্রতিক এক বক্তব্যে এমনই ইঙ্গিত দিয়েছেন। কেউ বলছেন তিনি বাড়িয়ে বলেছেন, কেউ বলছেন তিনি যা বলেছেন তার অল্পই আসলে প্রকাশ করেছেন। তাহলে কি আবারও ২০২০ সালের মতো অচেনা ভয়াবহ এক সময়ের দিকে আমরা হাঁটছি, নাকি এবার সংকট আরও গভীর, আরও বহুমাত্রিক? আমি আজকের রিপোর্টে ধাপে ধাপে বোঝার চেষ্টা করব আসলে কি হচ্ছে আমাদের চারপাশে, কেন নীরবে বদলে যাচ্ছে অফিসের সময়, দোকানপাটের সময়, কেন আবার অনলাইন ক্লাসের কানাকানি শুরু হয়েছে, আর সেই সঙ্গে ভাইরাস, জ্বালানির সংকট এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ, সব মিলিয়ে এই চাপটা কতটা বড়। আর লকডাউন শব্দটা কি সত্যিই আবার ফিরে আসছে, নাকি অন্য নামে, অন্য রূপে? মনে আছে ২০২০ সালের সে আকণ্ঠ নিস্তব্ধ ঢাকা শহরের কথা? ফাঁকা ফ্লাইওভার, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা বাস, হঠাৎ বন্ধ হয়ে যাওয়া স্কুল কলেজ, আর প্রতিদিন টিভি স্ক্রিনের শোক সংবাদ। তখন আমরা ভেবেছিলাম সময় হয়তো এখন ১০০ বছরে রিটেক, এমন সময় হয়তো ১০০ বছরে একবার আসে। কিন্তু আজকের বিশ্ব বাস্তবতায় দাঁড়িয়ে অনেক বিশেষজ্ঞই বলছেন এবারকার সংকট শুধু স্বাস্থ্যগত নয়, একসঙ্গে অর্থনীতি, জ্বালানি, যুদ্ধ আর মহামারী সবকিছুই এক জটিল জাল। বড় ছবিটা বুঝতে হলে চোখ রাখতে হবে মধ্যপ্রাচ্যের দিকে। ইরান আর ইসরায়েলের সরাসরি সংঘাত এখন আর দুই দেশের সীমানায় আটকে নেই, এর প্রভাব ছড়িয়ে পড়েছে তেলবাজার থেকে শুরু করে বিশ্বের প্রতিটি অর্থনীতিতে। আপনি হয়তো জানেন পৃথিবীর মোট জ্বালানি তেলের প্রায় ১/৫ ভেসে আসে হরমুজ প্রণালী দিয়ে। সেই সমুদ্রপথেই এখন কার্যত যুদ্ধক্ষেত্রের মতো। যুদ্ধ দীর্ঘায়িত হলে বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল $১০০ ছাড়িয়ে যাবে। এটা এখন আর কোনো সম্ভাবনা নয়, বরং কবে সেটা হবে সেটাই প্রশ্ন। এই তেলের দামের আগুন কি ঠিক কিভাবে আপনার রান্নাঘর গিয়ে ধাক্কা মারে সেটা বোঝা জরুরি। জ্বালানি তেল মানে শুধু পেট্রোল পাম্পের দাম নয়, মানে বাস, ট্রাক, নৌবাহন, বিদ্যুৎ কেন্দ্র, পুরো পরিবহন আর বিদ্যুৎ ব্যবস্থার খরচ এক লাফে বেড়ে যাওয়া। আর পরিবহনের খরচ বাড়লে প্রথম ধাক্কা লাগে চাল, ডাল, তেল, সবজির ঝুড়িতে। একটা কন্টেইনার মাল ইউরোপ বা আমেরিকা থেকে এসে চট্টগ্রাম বন্দরে ভিড়তে যত টাকা লাগতো, এখন রেড সি বা লোহিত সাগরের ঝুঁকি এড়িয়ে পুরো আফ্রিকা ঘুরে আসতে হচ্ছে। সেই খরচ বেড়ে যাচ্ছে কয়েক লাখ ডলার পর্যন্ত, আর সময় বাড়ছে কমপক্ষে 2 থেকে 3 সপ্তাহ। হুথি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় বড় বড় শিপিং কোম্পানিগুলো এখন আর আগের পথ ব্যবহার করতে চাইছে না। ফলাফল যন্ত্রাংশ, কাঁচামাল, ঔষধ সবকিছুর সরবরাহে তৈরি হচ্ছে ভয়াবহ অনিশ্চয়তা। আমাদের মোংলা আর চট্টগ্রাম বন্দরে এখন অনেক জাহাজই ইন্ধন আর যন্ত্রাংশের অভাবে অলস পড়ে থাকে, সময়মতো ছাড়তে পারে না। এর সরাসরি চোট লাগছে পোশাক খাতে। বিদেশি ক্রেতারা সময়মতো পণ্য না পেলে দুটি কাজই করেন: অর্ডার কমিয়ে দেন বা একেবারে বাতিল করে অন্য দেশে ঘুরিয়ে দেন। ইতিমধ্যে রপ্তানি আয়ের ধরশেষ যে সিগন্যাল দেখা যাচ্ছে তা কিন্তু হালকাভাবে নেওয়ার মতো নয়। একটু পাশের দেশ পাকিস্তানের দিকে তাকালে পরিস্থিতির গুরুত্ব বোঝা যায়। তেলের সংকটে তারা এমন এক জায়গায় গিয়ে ঠেকেছে যে কিছু রুটে মানুষের ভোগান্তি কমাতে বাধ্য হয়ে বাস ভাড়া ফ্রি করে দিতে হয়েছে। ভেতরে ভেতরে জ্বালানি ঘাটতি, মুদ্রাস্ফীতি, ডলার সংকট সব মিলিয়ে এক ধরনের অঘোষিত জরুরি অবস্থার মতো পরিস্থিতি। প্রশ্ন হচ্ছে আমরা কি সেই দিকেই হাঁটছি, নাকি এখনই গা ঝাড়া দিয়ে প্রস্তুতি নিলেই খাত থেকে এড়ানো সম্ভব? এবার আসি আমাদের ভেতরের সিদ্ধান্তগুলো। ৫ এপ্রিল থেকে সরকার যে নতুন কর্মসূচি চালু করেছে তাকে কেউ কেউ বলছেন বিদ্যুৎ সাশ্রয়ী কৃষ্ণনীতি, অর্থাৎ অনেক বিশ্লেষক সরাসরি বলছেন এটা এক ধরনের নরম বা পরোক্ষ লকডাউন। আগের মতো রাত 10টা বা 11টা পর্যন্ত খোলা দোকানপাট, শপিং মল এখন আর থাকবে না। প্রথমে প্রস্তাব ছিল সন্ধ্যা 6টার মধ্যে সব বন্ধ, পরে ব্যবসায়ীদের জোরালো অনুরোধে আর চাপে সেটাকে টেনে এনে সন্ধ্যা 7টা পর্যন্ত করা হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, 1 ঘন্টা বাড়ালেই কি জ্বালানি সংকটের সমাধান হবে, নাকি এটা আরো বড় কোনো কড়াকড়ির ট্রায়াল রান? অফিসের টাইম টেবিলও বড় পরিবর্তন এসেছে। আগে যেখানে সরকারি অফিস চলতো বিকেল 5টা পর্যন্ত, এখন তা নামিয়ে আনা হয়েছে বিকেল 4টায়। ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন শেষ পর্যন্ত বলা হয়েছে আরো আগে। বাইরে থেকে দেখলে মনে হতে পারে এগুলো শুধুই, কিন্তু গভীরভাবে দেখলে একটা বিষয় পরিষ্কার: সরকার দিনের আলোর সময়টুকু সর্বোচ্চ কাজে লাগিয়ে সন্ধ্যার পরের চাপ কমাতে চাইছে। কিন্তু যেমনটা আমরা কোভিডের সময় দেখেছিলাম, তবে এবার ভাষা আর অজুহাত অন্য। সবচেয়ে স্পর্শকাতর বিষয় হচ্ছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা মন্ত্রণালয়ের ভিতরে এখন চলছে এক ধরনের প্রস্তুতি। নীতিগতভাবে সপ্তাহে অন্তত একদিন বা তার বেশি অনলাইনে ক্লাস চালুর প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। এমন তথ্য ইতিমধ্যে
ইতিমধ্যে মিডিয়ায় এসেছে। যুক্তি একটাই, বিদ্যুৎ আর জ্বালানি সাশ্রয়, কিন্তু এর সামাজিক আর মনস্তাত্ত্বিক প্রভাব কতটা হবে সেটা নিয়ে খুব কমই কথা হচ্ছে। করোনার সময়কার সে অনলাইন ক্লাস যুগে আমরা দেখেছি কেমন করে গ্রামের শহরের নিম্নবিত্ত আর মধ্যবিত্ত পরিবারের অনেক সন্তান ধীরে ধীরে পড়াশোনা থেকে ছিটকে গেছে। একদিকে লোডশেডিং, অন্যদিকে ইন্টারনেটের খরচ, স্মার্টফোন বা কম্পিউটার না থাকা, সব মিলিয়ে ডিজিটাল শিক্ষা অনেকের কাছে আশীর্বাদের চেয়ে অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। এবার যদি আবারও একই পথে হাঁটা শুরু হয় তাহলে লাখ লাখ পরিবার নতুন করে চাপের মুখে পড়বে। নামটা হয়তো অনলাইন ক্লাস, কিন্তু বাস্তবে এটা অনেকের জন্য ক্লাসরুম থেকে বের করে দেওয়ার আরেকটা দরজা। আর সেটা যদি আবার জ্বালানির সংকটের দোহাই দিয়ে করি তাহলে দীর্ঘদিনের যে মেধা আর মানব সম্পদের ক্ষতি হবে তার শুধু আজকের সরকার নয়, আগামী প্রজন্মকেও বইতে হবে। এরই মধ্যে আমাদের স্বাস্থ্যের সামনে হাজির হয়েছে আরেকটা দুঃস্বপ্ন, হাম ভাইরাস। দেশের 50টির বেশি জেলায় ইতিমধ্যে এই সংক্রামক রোগ ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা স্পষ্ট করে বলছেন হাম চিন্তার কিছু নয়, বরং অত্যন্ত সহজে ছড়ায় আর ছোট শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। কোভিডের ধকল কাটিয়ে ওঠার আগেই নতুন এক ভাইরাস, আবারও হাসপাতালে বাড়তি চাপ, আইসিইউ এর বাড়তি চাহিদা, এসব যোগ হয়ে স্বাস্থ্যখাতকে ঠেলে দিচ্ছে এক সীমানায়। এর ওপর আছে ঔষধ আর ভ্যাকসিন তৈরির কাঁচামাল আমদানির সংকট। যুদ্ধ আর জ্বালানির সংকটে অনেক দেশে এখন নিজেদের প্রয়োজনটাই আগে দেখছে। ফলে আমাদের মতো আমদানি নির্ভর দেশের জন্য স্বাস্থ্য সামগ্রীর সংগ্রহের লড়াই আরও কঠিন হয়ে উঠছে। এখন আসি সেই মন্তব্যে যা সাধারণ মানুষের বুকে সত্যিকারের কাঁপন ধরিয়েছে। জাতীয় সংসদের হুইপ ABM আশরাফুদ্দিন নিজাম কুমিল্লায় এক অনুষ্ঠানে বলেছেন, বৈশ্বিক এই সংঘাত যদি দ্রুত থামানো না যায় তাহলে আগামী 2 মাসের মধ্যে ঢাকার বিপুল সংখ্যক মানুষকে হয়তো নিরাপদ আশ্রয়ের খোঁজে শহর ছাড়তে হতে পারে। শুধু তাই নয়, তিনি সরাসরি বলেছেন পরিস্থিতি এমন জায়গায় যেতে পারে যা 1971 সালের চেয়েও ভয়াবহ। এই বাক্যগুলো হাওয়ায় উড়িয়ে দেওয়ার মতো নয়, কারণ এটা বলেছেন কোনো টকশোর অতিথি, সোশ্যাল মিডিয়ার অজানা কেউ নন, বলেছেন নীতি নির্ধারণী প্রক্রিয়ার ভেতরের একজন গুরুত্বপূর্ণ মানুষ। এটা কি শুধু রাজনৈতিক সতর্কতা, নাকি ভেতরের গোয়েন্দা রিপোর্ট, অর্থনৈতিক বিশ্লেষণ আর কূটনৈতিক চাপ, সবকিছুর আলোচনার পর দেওয়া এক সফট ওয়ার্নিং? সেটাই এখন বড় প্রশ্ন। ঢাকার ওপর জনসংখ্যার চাপ, সীমিত অবকাঠামো, খাবার, পানি, গ্যাস, বিদ্যুৎ, এই সব কিছুর ওপর যদি হঠাৎ বড় ধরনের ঝাঁকুনি আসে সেটা সামাল দেওয়া সত্যিই কঠিন হয়ে যাবে। সরবরাহ শৃঙ্খলে বড় ভাঙন ধরবে, দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। জ্বালানি না থাকায় পরিবহন থেমে গেলে একটা আধা লকডাউন না, বরং অঘোষিত স্থবিরতার জন্ম নিতে পারে, যেখানে মানুষ স্বেচ্ছায় বা বাধ্য হয়ে শহর ছেড়ে গ্রামে, ছোট শহরে ফিরে যেতে শুরু করবে। আমরা কি তবে দুর্ভিক্ষের দিকে যাচ্ছি? এই প্রশ্নটা শুনতে যত ভীতিকর লাগুক, তদন্তধর্মী সাংবাদিক হিসাবে এটাকে এড়িয়ে যাওয়া যাবে না। আমাদের কৃষি এখনো অনেক শক্তিশালী, গ্রামে এখনো খাবার উৎপাদন হয়, এটা সত্যি, কিন্তু শহরভিত্তিক অর্থনীতি, আমদানি নির্ভর শিল্প, বিশেষ করে পোশাক, ওষুধ, ভোগ্যপণ্য, এগুলোর উপর যদি একের পর এক ধাক্কা পড়তে থাকে তবে শুধু চাল ডাল পাওয়া যাবে না, সেই চিন্তার চেয়ে বড় হয়ে দাঁড়াবে কাজের সুযোগ। আয়ের উৎস মধ্যবিত্তের সঞ্চয় ভাঙা, নিম্নবিত্তের হিসেলে আগুন লাগিয়ে দেওয়া। এমন এক বাস্তবতায় লকডাউন আসছে কি আসছে না, এই একটা মাত্র প্রশ্ন দিয়ে বিষয়টা ধরলে ভুল হবে। কারণ এবার সংকটটা শুধু রোগ ঠেকানোর জন্য মানুষ ঘরে আটকে রাখার মধ্যে সীমাবদ্ধ নয়। এবার সংকট হলো জ্বালানি বাঁচাতে অফিস স্কুলের সময় ছোট করা, দোকান আগে ভাগে বন্ধ করা, অনলাইন ক্লাসের নামে আমারও বাচ্চাদের স্ক্রিনে ঠেলে দেওয়া, অসুস্থ স্বাস্থ্য ব্যবস্থার উপর নতুন ভাইরাসের চাপ, আর তার উপর যুদ্ধের ধাক্কা, বিশ্ববাজারের অস্থিরতা, সবকিছু একসঙ্গে কিভাবে সামলানো যায় তার লড়াই। তাহলে সাধারণ মানুষ কি করবে? শুধু আতঙ্কিত হয়ে বাজারে ছুটে গিয়ে অতি দামে পণ্য কেনা, হু করে মজুত করা? এতে সংকট আরো তীব্র হবে। হুইপ সাহেব যেটা বলেছেন, মানসিকভাবে প্রস্তুত থাকুন, ধৈর্য ধরুন। কথাটা আংশিক ঠিক, কিন্তু অপূর্ণ। আমাদের এখনই দরকার বাড়তি আড়ম্বর আর অপ্রয়োজনীয় খরচ কাটছাট করা, ছোট ছোট সঞ্চয়ের অভ্যাস করা, বিদ্যুৎ অপচয় কমানো, আর একই সঙ্গে সরকারের কাছ থেকে স্বচ্ছ ব্যাখ্যা আর বাস্তবসম্মত পরিকল্পনা দাবি করা। শুধু সিদ্ধান্ত দিলে হবে না, মানুষকে বোঝাতে হবে কেন কি করা হচ্ছে, কতদিনের জন্য, আর বিকল্প রাস্তাগুলো কি। এক একটা পরিবার এখন এক একটা ফ্রন্টলাইন। কারো সিদ্ধান্ত হবে বাড়তি বিলাসিতা বন্ধ, যতটা সম্ভব দেশি পণ্যের উপর নির্ভরতা, শিশুদের পড়াশোনায় বাড়তি নজর, স্বাস্থ্যবিধিতে নতুন করে গুরুত্ব দেওয়া, আর রাষ্ট্রের দায়িত্ব হবে নীতি নির্ধারণে আতঙ্কের বদলে তথ্য আর সংখ্যাকে গুরুত্ব দেওয়া। সবচেয়ে দুর্বল মানুষদের সুরক্ষা জালের ভিতরে আনার বাস্তব উদ্যোগ নেওয়া, আর মানুষকে সত্য জানাতে না ভয় পাওয়া। আমরা আসলে ইতিহাসের একটা বাঁকে দাঁড়িয়ে আছি। একদিকে যুদ্ধ আর জ্বালানির রাজনীতি, অন্যদিকে ভঙ্গুর অর্থনীতি আর নতুন পুরনো ভাইরাসের হুমকি। এই মোড় ঘোরানোর সময় আমরা বিচলিত হব, এটা স্বাভাবিক, কিন্তু আতঙ্ক আর প্রস্তুতির মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য, এটাই বুঝে নেওয়া সবচেয়ে জরুরি। আপনি কি মনে করেন, আমরা কি সত্যি আরেকটা পূর্ণাঙ্গ লকডাউনের দিকে যাচ্ছি?
নাকি ভিন্ন নামে ভিন্ন কায়দায় নতুন এক ধরনের সীমাবদ্ধ সময়ের সূচনা হয়ে গেছে? ঢাকাবাসীকে সত্যিই কি শহরের ছাড়ার কথা ভাবতে হবে, নাকি এখনই ঠান্ডা মাথায় পরিকল্পনা করলে সেই অবস্থায় যেতে হবে না? আপনার নিজের মতামত, অভিজ্ঞতা আর আশঙ্কা কমেন্টে লিখে জানাতে পারেন। আর এই ধরনের গভীর বিশ্লেষণ আর গবেষণাধর্মী প্রতিবেদন পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। সামনে কি আসছে সেটা জানার জন্য সচেতন থাকা এখন শুধু আগ্রহের বিষয় নয়, বেঁচে থাকার কৌশল।